এখন আমি একটা ভিডিও করছি সকালে। ভিডিওটা করার স্টাইলটা ভিন্ন। আমি চিন্তা করলাম যে ভিডিও তো অনেকভাবেই করা যায়, যদিও ভিডিওর ব্যাপারে আমি খুব পণ্ডিত ব্যক্তি না, ভিডিওর ব্যাপারে বুঝিও না তেমন, ছিলাম ফটোগ্রাফার। সেখানকার চিন্তাভাবনাগুলো এখনও মাথার মধ্যে পাক খায়, যদিও ফটোগ্রাফিক জীবনটা এখান থেকে 20-22 বছর আগেই আমি অফ করে দিয়েছি। তো এখন যেটা আমি করছি সেটা হচ্ছে বসে বসে তো টুকটাক ভিডিও আবার দেখেন, আর ভিডিও আমি করি টুকটাক সময় কাটানোর জন্য। তো এখন যে ভিডিওটা আমি করছি, আমি উনি আমার একজন খুব প্রিয় ব্যক্তিত্ব, এবং উনি বাংলাদেশকে ওয়ার্ল্ডের বিভিন্ন জায়গায় পরিচিত করান, এবং অনেক দেশ সম্পর্কে আমরা যারা বাংলাদেশে বসবাস করি আমাদেরকে উনি বাংলায় ভিডিওগুলো করে কন্টেন্ট তৈরি করে তিনি আমাদেরকে করেন। এখন ওনার একটা সাক্ষাৎকার নিয়েই আমি ভিডিওটা করছি। আমি ওনার এই সাক্ষাৎকারটা উনি বাংলাদেশে এসছেন রিসেন্ট, তো এখানে ওনার এই সাক্ষাৎকারটা সঙ্গে ভিডিওটা আমি যেন নামাজ পড়তে পারি, আমাকেও বাধা দেয়নি। মসজিদকে শৌচাগার করেছে, দ্যাটস নট কারেক্ট। এখানে কি কোনো মসজিদে শৌচাগার নেই নাকি শৌচাগার ছাড়া মসজিদ? ইসরায়েলের মানুষ কি বাংলাদেশকে চিনে? খুব ভালো চিনি, এটাকে ভালো করে চিনিয়েছে আমার গেল প্রধানমন্ত্রী জাতির আব্বার মেয়ে। দর্শক, সময় টেলিভিশনে আজকের বিনোদন আড্ডায় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি তানভীর হাসান, এবং দেখতে পাচ্ছেন আমার সঙ্গে আজ উপস্থিত আছেন বাংলাদেশ সহ বিশ্বের জনপ্রিয় একজন কন্টেন্ট ক্রিয়েটর, একজন ট্রাভেলার, যার ব্লগ আমরা খুবই নিয়মিত দেখি এবং পছন্দ করি। তিনি হচ্ছেন বনিয়ামিন। আজকে তার সঙ্গে আড্ডা দেবো, কথা বলবো, সঙ্গেই থাকুন। তার নানা অভিজ্ঞতা সম্পর্কে জানতে চাই, দেখি তিনি কি বলেন। কেমন আছেন? আমি আছি, কোনো রকম আছি, ভালো আছি। জন্মদেশে যেমন থাকা তেমনই ভালো লাগছে আমার কাছে। শুরুতেই আমার প্রশ্ন হচ্ছে যে এই যে কন্টেন্ট ক্রিয়েটিং লাইফে আসলে আপনার যাত্রা শুরু হলো কবে থেকে, কিভাবে আপনি ট্রাভেলিং এর জগতে আসলেন? আসলে ভ্রমণটা শুরু হয়েছে অনেক আগ থেকে, সেই সেপ্টেম্বর 1990 থেকে শুরু হয়েছে। আর কন্টেন্ট ক্রিয়েটর বলতে সেটা আরো অনেক পরে। আমি মূলত আগে ফটোগ্রাফি করতাম, স্টিল ফটোগ্রাফি করতাম, এবং এই ফটোগ্রাফির মাধ্যমে নিজেই কিছু কিছু লিখতাম, যে কোথায় গেলাম, কখন গেলাম, কি দেখলাম, এগুলো লিখতাম। কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে আমার যাত্রা শুরু হয় সম্ভবত 2016 থেকে। 2016 মানে আমি সাউথ আমেরিকান ট্যুর, উরুগুয়ে, যেটাকে আপনারা বাংলায় বলেন উরুগুয়ে, আর আসল শব্দ হচ্ছে উরুগুয়ে। ওই গুটা লাগিয়ে দিয়েছে ইংলিশরা, গুটা ওরা লাগিয়ে দিয়ে ওটাকে উরুগুয়ে করে দিয়েছে। আসল উচ্চারণ হবে উরুগুয়ে, প্যারাগুয়ে না, প্যারাগুয়ে। তো আমি চিলি, উরুগুয়ে এবং আর্জেন্টিনাতে যখন যাই 2016-তে, তখন আমি সেইখানকার আটলান্টিক পাড়ে কিছু কিছু ছোট ছোট কন্টেন্ট করেছি, ওগুলো আমি ইউটিউবে দিতাম। তারপরে 2018-তে গিয়ে আমি সরাসরি মনোযোগ দিলাম যে ইউটিউবে মানে প্রফেশনালি, মানে কি আমি আবার কিসের প্রফেশন, তা আমি ওখানেই নিজেই একটু মানে প্রফেশনালি বলতে গেলে আচ্ছা যাও প্রফেশনালি আমি দেওয়া শুরু করলাম, ভিডিও আপলোড করা শুরু করলাম। তার মাঝে বছরে 6-7টা দেশ তখন ঘোরাই হতো, কিন্তু একেবারে পুরোপুরি নিজের নাক আমি ডুবিয়ে দিয়েছি 2019 অর্থাৎ কোভিডের ঠিক একটু আগে। আপনারা অনেকে হয়তো ফেসবুক পেজ যখন দেখবেন, জুলাই 2019 মেলবোর্নে একটা বাসায় আমি বেড়াতে গিয়েছিলাম। আপনাদের সেই মধুমতি হাউজিং যেই মালিক ছিল মেট্রো মেকার্সের, তার মালিকের বাসায় আমি মনে হয় আড্ডা দিচ্ছিলাম। তখন তার ছেলে এসে বলল, আঙ্কেল আপনার তো ইউটিউবে আপনার ভিডিও দেখি, আপনি ফেসবুকে একটা পেজ করেন না কেন? আমি বললাম যে পেজটা কি আবার, আমি পেজের পর পেজ তো উল্টেই যাচ্ছি, বই পড়ছি তো। বলে না, এই পেজ সেই পেজ না, এই পেজটা হচ্ছে ফেসবুকের পেজ। আমি তাহলে কিভাবে করবে? তখন এই মধুমতি হাউজিং এর যিনি মালিকের ছেলে,
সে আমাকে পেজটা খুলে দিয়েছে সম্ভবত জুলাই 2019-এ। আচ্ছা, অর্থাৎ কোভিড চলছিল মেবি তখন, কোভিড মাত্র তারপরেই শুরু হবে। তারপরে হচ্ছে। তারপরে শুরু হবে, মানে পেজে আসা এটা। আর প্রফেশনালি 2018-এ ইউটিউব, আর ইনফর্মালি ইউটিউবে 2016-এ সাউথ আমেরিকার ভিডিও দিয়ে। আচ্ছা, ঠিক আছে। আপনি তো এখন বাংলাদেশে নেই, দীর্ঘদিন যাবৎ দেশের বাইরে আছেন, তাই তো? জি। আমরা জানি যে বাংলাদেশে নিয়ে হয়তো বা আপনি একটু আক্ষেপও আছে, সেই প্রশ্নগুলো তো আসবো। এই যে প্রবাস যাত্রা এবং দীর্ঘদিন বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন ছিলেন আপনি, আসলে বিচ্ছিন্ন হওয়ার কারণটা কি ছিল এবং কতদিন হলো আপনি বাংলাদেশে নেই? আমি মূলত শারীরিকভাবে দেশ ছেড়েছি 1991-তে। 1991-তে আমার ইংল্যান্ডের যাত্রা দিয়ে লন্ডনে আমি একটা ডিপ্লোমা করতে গিয়েছিলাম অ্যাজ এ স্টুডেন্ট, যদিও সেটা শেষ হয়নি। পরে এটা আমাকে অস্ট্রেলিয়াতে এসে শেষ করতে হয়েছে। তো 1991 থেকে আমি দেশের বাইরে। আচ্ছা, এই যে দেশে আসলেন, আপনি তো প্রচুর দেশে গিয়েছেন, তো এই এত বছর পরে এসে দেশ কেমন দেখছেন? ভালো লাগে। মা যতই খারাপ হোক, মায়ের বিরুদ্ধে যতই চরিত্রের অপবাদ থাকুক, তবু তো জননী পেটে ধারণ করেছি, সেই মাকে নিয়ে খারাপ কথা বলবোই বা কিভাবে? মানে আপনি তো দেশের বাইরে ছিলেন, অনেক বছর আছেন, সেই 90 সাল থেকে 2024 সাল। দেশের পরিবর্তন বা এত বছর কি কি পরিবর্তন হয়নি? আক্ষেপের জায়গাগুলো কোথায় আছে আপনার? প্রথমত হচ্ছে যে যানবাহন ব্যবস্থা, এটা কখনো পরিবর্তন হয়নি। দ্বিতীয়ত হচ্ছে সবসময় জাতীয় নির্বাচন আগে, তারপর ইউনিয়ন কাউন্সিল নির্বাচন। অর্থাৎ আগে এমপি নির্ধারণ করা হচ্ছে, তারপর ওই ইউনিয়ন পরিষদের নির্বাচনগুলো করা হয় এমপির প্রভাবে, যাতে এমপি তার গোড়া থেকে, তৃণমূল থেকে চুরির বা চোর উৎপাদন করার যেই ব্যবস্থা, সেটা করতে পারে। এই পরিবর্তনটা কখনো হয়নি, আমি এই পরিবর্তনটা দেখিনি। এই এমপি নির্বাচনটা আগে করে নেয়, যাতে ওই এমপি তার সেট আপ করতে পারে আর কি, তার ইউনিয়ন চেয়ারম্যান বা মেম্বার কারা কারা কি কালভার্ট চুরি কে করবে, গম কে চুরি করবে, ওটা এমপি নির্ধারণ করে দেয়। এই পরিবর্তনটা হয়নি। আমি কিন্তু এই পরিবর্তনটা দেখার জন্যই এবার এসেছি, যে যদি নির্বাচন হয়ে থাকে আগামী 2028-এর আগে, তাহলে কাউন্সিল নির্বাচনটা আগে হয়ে যাক। দুর্নীতির সূতিকাগার যেটা, সেই পরিবর্তনটা দেখার জন্য এসেছি। আগে কাউন্সিল নির্বাচন, ইউনিয়ন পরিষদের নির্বাচনটা হয়ে যাক একবার প্রভাবমুক্ত, তারপরে এমপি নির্বাচন হোক প্রভাবমুক্ত। তো এই পরিবর্তনগুলো আমি দেখিনি আগে, এইগুলোর দরকার আছে। আচ্ছা, এগুলো নিয়ে যদিও সরকার কথা বলছে, আলোচনা চলছে, সেদিকে আমরা যাবো না, আমরা একটু ঘুরাঘুরি প্রসঙ্গে ফিরে আসি। আপনার কন্টেন্টে প্রায় একটা অভিযোগের কমেন্টস আসে, সেটা হচ্ছে অনেকে বলে যে বনি আমিন শুধু দেশ বিদেশ ঘুরে বিভিন্ন দেশে যাচ্ছে, কিন্তু দেশকে তিনি প্রপারলি তুলে ধরছেন না, একটা আক্ষেপ আছে। আবার অনেকে বলছেন যে বনি আমিন শুধু দেশের নেগেটিভ বিষয়গুলোই দেখে, পজিটিভ কিছু দেখে না। দেশে কি পজিটিভ বলে কিছু নেই? দুইটা প্রশ্ন একসাথে করলাম। দেশের আমি নেগেটিভ নিয়ে কথা নাই বলি, বললাম না, মা ছেঁড়া কাপড় পরা আছে, মায়ের বিরুদ্ধে অনেক অপবাদ আছে, পাড়া প্রতিবেশীরা আমার মাকে খুব খারাপ বলে, এরকম অপবাদ আছে। তবু মা আমার মা, আমার মাকে আমি রেসপেক্ট করি, মা মাটি, সেই প্রসঙ্গে নাই আসি। আর পজিটিভ দিক বলতে এখানে সবাই সবাইকে চেনে, এক জাতি, এক দেশ, এক ভাষা, সর্বোপরি এক ধর্ম। কেউ ধরা পড়লে এই দলে ভাই আছে, ওই দলে চাচা আছে, কেউ না কেউ কোনোভাবে মুক্তি পাচ্ছে কিন্তু। এবং সবাই কিন্তু একই ভাষায় কথা বলে, এবং যার ফলে কিন্তু এখানে কিন্তু ভালোবাসাটা ওইভাবে, এটাকে বলে স্বজন প্রীতির একটা ভালোবাসা, এটা একটা ভালো দিক দেখি আমি। স্বজন প্রীতি একটা যে ভালোবাসা, এই মুহাব্বত যেটাকে বলা হয়, আরবিতে না উর্দুতে মুহাব্বত বলে, এই জিনিসটা আমি দেখি, এটাই ভালো দিক, স্বজন প্রীতির জন্য একটা ভালো দিক এটা। আচ্ছা, আমরা কি বনি আমিনকে কখনো দেখবো না যে তিনি অন্যান্য দেশের মতো বাংলাদেশেও বিভিন্ন জায়গায় স্থানে ঘুরে 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 দেশটাকে প্রেজেন্ট করছে? এটা কিন্তু আমার খুবই ইচ্ছে হয়, কিন্তু ওই যে রক্তে যখন কোলেস্টেরল থাকে, শিরা উপশিরার ভেতর দিয়ে কিন্তু রক্ত সঞ্চালিত হতে পারে না কোলেস্টেরল। বাধাগুলো, এই যানবাহনের কারণে দৈনিক একটা সর্বোচ্চ 2টো অ্যাপয়েন্টমেন্টের বেশি রাখা যায় না। যেমন আজ আমি 6টি জেলার জন্য বের হব, কুষ্টিয়া, যশোর, আরো অনেক কিছু আছে, কিন্তু কয়টার গাড়ি কয়টায় গিয়ে সেখানে পৌঁছবো এই জানি না।
করতে তো ইচ্ছে করে, কিন্তু বাধা, এই বাধার কারণ, যাতায়াত বাধার কারণেই আমার এইভাবে ঘোরা হয় না, কন্টেন্ট করা হয় না। যেমন ধরুন, আমি একটু আগে বলেছি যে সব কিছুতেই স্বচ্ছতা থাকতে হবে। এই স্বচ্ছতার কারণেই, এই অস্বচ্ছতার জন্যে আমি স্বচ্ছভাবে কিছু দেখছি না, তো ক্রিয়েটও করতে পারছি না, যেন একটা কেমন যেন ধূসর পড়ে আছে। যেহেতু বিশ্বের অনেক দেশে গিয়েছেন, আপনাকে যদি আমি বলি, বাংলাদেশের কক্সবাজার, বান্দরবান, সাজেক সহ অনেক সুন্দর সুন্দর পর্যটন স্পট আছে। বহির্বিশ্বের সঙ্গে আসলে আমাদের দেশের পর্যটন স্পটগুলো পিছিয়ে আছে কিভাবে, আর কোন জায়গাগুলোতে আসলে উন্নতি করলে এই বাংলাদেশের পর্যটন খাতকে এগিয়ে নেওয়া সম্ভব, কি বলবেন আপনি? আপনি যেটা বললেন যে সারা পৃথিবীর সবচেয়ে দীর্ঘতম সমুদ্র সৈকত, এরকম তো বলে আমার মা অনেক লম্বা, অনেক সুন্দরী, কিন্তু আমার মায়ের যে অপবাদ আছে না, ছেঁড়া কাপড় পরা আছে না, সেটাই তো আসল কথা। বলে উনি হোক না অনেক দীর্ঘ, অনেক সুঠাম দহি একটা সুন্দরী নারী, যত কিছু হোক, অপবাদ তো আছে। আর ওই সমুদ্র সৈকত না চান্দু, ওই সমুদ্র সৈকত ওর লম্বাই আছে, ওই লম্বাই থেকে যাবে। ওটাকে কিন্তু আসলে কিন্তু অ্যাট্রাক্টিভ করা যাবে না, কতক্ষণ পর্যন্ত করানো যাবে না। ইনগ্রেডিয়েন্টস, যে ভ্রমণ পর্যটনের ইনগ্রেডিয়েন্টস ইনভাইট করার জন্য যে উপকরণ, সে 4টি উপকরণ বনি আমিনের কথা অনুযায়ী: মদ, নারী, জুয়া, নিরাপত্তা। এবং বিশ্বের সবগুলো পর্যটন সমৃদ্ধ স্থানগুলো, এগুলো কিন্তু ফ্রি। কিন্তু আপনি সেই ব্যাংকক বলেন, হংকং বলেন, আপনি সে মোনাকো বলেন, সবখানে। তাহলে নিরাপত্তা হলো প্রথম। এখনো তো আমার জন্মদেশে কপতি দম্পতি কোনো হোটেলে বেড়াতে গেলে গলায় কিন্তু কাবিননামা ঝুলিয়ে যেতে হয়। এই ইনগ্রেডিয়েন্টস গুলো যতদিন হবে না, ততদিন এখানে পর্যটন কখনো গড়ে উঠবে না। আমি বলছি না, আমি এনকারেজ করছি না এটা করতেই হবে, দরকার নেই। আমরা নিজেরা নিজেদের বাড়িতে যাব, আপনার বাড়িতে আমি যাবো, আপনি আমার বাড়িতে আসবেন, বাইরের লোক আসার দরকার নেই। বাইরের লোক আসলে তো বলবে যে বাবা তোমার তো এই ইনগ্রেডিয়েন্টস নেই, আমি কেন আসবো। তার চেয়ে বেটার আমি দিনাজপুরের লোক রংপুরে যাবে, রংপুরের লোক সোনাপুরে যাবে, সোনাপুরের লোক যদি একটু ধনী হয়, বড় লোক হয়, ওরা না হয় তারপরে সিঙ্গাপুরে যাবে। কিন্তু সিঙ্গাপুরের লোক সোনাপুরে আসবে বা চট্টগ্রাম যাবে, এটা পসিবল না কোনোদিন। আপনি 4টা প্রসঙ্গের ব্যাপারে বললেন, কিন্তু সেখানে নিরাপত্তা বাদে আর যে 3টা প্রসঙ্গ বললেন, সেখানে কিন্তু যেহেতু বাংলাদেশের ইসলাম প্রধান দেশ, অবজেকশন আসতে পারে। সেক্ষেত্রে আসলে এটাকে রেখে বা এটাকে সঙ্গে নিয়ে কি বাস্তবায়ন করা সম্ভব এগুলো? আপনি মালয়েশিয়াকে দেখুন না কেন, মালয়েশিয়াতে কি নেই? মালয়েশিয়াতে কি লঙ্কাউই নাকি যেন আছে, সেটা তো মুসলমান দেশ। ব্রুনাই বা ইন্দোনেশিয়া মুসলিম দেশ, ইন্দোনেশিয়াতে কি নেই? একই দেশ, একই দেশের ভেতরে আরেকটি শিশু দেশ লুকিয়ে আছে, সেখানে সিস্টেমটা আলাদা। এবং আমাদের ধর্মের যে ভ্রূণটা যে তৈরি হয়েছে যেই দেশ থেকে, আরবের সেই মরুভূমি থেকে, সেখানে তো হচ্ছে এখন হালাল ক্লাব, হালাল অমুক, হালাল সমুক। তারাও তো ভেবেছে ওদের গা থেকে তেল ঝরে যাচ্ছে, গায়ের চর্বি, তেল যখন খিচে যাবে না, তেল ঝরতে ঝরতে তখনই মাথার মগজ খুলবে। আরব দেশেরও তেল এখন খসছে, এখন চর্বি খসছে, এখন ভাবছে যে এটাকে একটা ট্যুরিজমের দিকে আমরা দেব। এখন সৌদি আরব নানা রকম পরিকল্পনা করছে ট্যুরিজমকে টার্গেট করে। আর সেই ট্যুরিজমের ভেতরে শুধু ওই হালাল সাবানের মতো ওরাও হালাল ক্লাব লাগিয়ে দিয়েছে। আমাদের এখানে আছে না, হালাল সাবান, হালাল টুথপেস্ট, হালাল ডিম, হালাল মাছ, ওরাও সবকিছুতে এখন হালাল লাগিয়ে দিচ্ছে। তো তারা যদি পারে, আমার জন্মদেশেও কক্সবাজারের একটা নির্দিষ্ট একটা টেরিটরির ভেতরে সিকিউরিটি দিয়ে সেইখানে ধর্মভিত্তিক বিষয়টাকে একটু হালকা করে, আমি বলছি না বন্ধ করে, একটু হালকা করে মালয়েশিয়াকে বা তুরস্ককে ফলো করলে তো হয়ে যায়, তাই না? বুঝতে পেরেছি প্রশ্নটা। এই জিনিসটাই আমি চাচ্ছিলাম যে আপনার থেকে ক্লিয়ার হতে। আমরা একটু দেশের বাইরে যাব, তার আগে আপনার একটা বিষয় নিয়ে আমার খুব জানা ইচ্ছা, সেটা হচ্ছে যে আপনার কথা বলার ল্যাঙ্গুয়েজ টোনটা একটু ভিন্ন রকম। এটা কি আসলে ইচ্ছা করে বলেন, নাকি আপনি শুরু থেকে এইভাবে কথা বলে অভ্যস্ত? এটা আমি নিজেই আবিষ্কার করেছি। আর বরাবরই আমি কিন্তু আমার হাতিয়া দ্বীপে আমার জন্মগ্রহণ হলো, আত্মীয় স্বজন হাতিয়া দ্বীপের হলো, আমি ছোট থাকতেই আমার উচ্চারণগুলোকে স্পষ্ট করার জন্যে এবং শুদ্ধ বাংলা বলার একটা অভ্যেস ছিল সবসময়।
আমি বলছি না তাই বলে ঘটির মতো কলকাতার ভাষা করছি, না দাদা, সেটা না, আমি আমার মতোই বলছি। তবে আমি এমন কিছু কিছু শব্দকে আমার মতো করে আমি আবিষ্কার করে বলছি, যাতে আমার সামনে যে অডিয়েন্স তারা যেন মনে রাখে এগুলোকে। যেমন আমি কি ধ দীর্ঘিকার র একার, আমি তো বলতে পারি ধীরে ধীরে চলুন ভাই, একটু ধীরে ধীরে হাঁটুন। না চান্দু, আমি ওভাবে বলবো না। যেমন চান্দুটা হলো আপনার বাংলা ভাষা, আবার সংস্কৃতি হচ্ছে চন্দ্রবিন্দু। আপনি কাউকে মহব্বত ইজ্জতের সাথে বলবেন, না না চন্দ্রবিন্দু। আপনি বলবেন না চান্দু, এটা হবে না, না চান্দু, চান্দুটা একটা অশ্লীল শব্দ। আপনি যদি বলেন না চন্দ্রবিন্দু, এটা হবে না। এটাই, এগুলো আমার আবিষ্কার। যেমন ধরুন, আমি তো বলতে পারি ধীরে ধীরে, আমি তো বলি ধীরে ধীরে ঘুরে ঘুরে দেখাবো। এর অর্থ হলো যে কেউ আমার এই শব্দটা শুনে তার কানে লাগবে, এবং এই কানে লাগাটাই আমি চাচ্ছি। এই কানে লেগে থাকুক যে এই লোকটা এইভাবেই কেন কথা বলে। ওরা অনেকে বলে আপনি তো বাংলাই বলতে পারেন না। ওরা জানে না যে আমি বাংলা নিয়ে গবেষণা করি, ওরা জানে না যে আমি নরেন বিশ্বাসের উচ্চারণ অভিধান আমার মাথায় মুখস্থ করা আছে, তবু বলে যে উনি উচ্চারণ করতে জানেন না। ওরা ভুল বানানি কমেন্ট করে আমাকে কোড়কে দিচ্ছে, এই লোকটা কি বাংলা বলছে, আর ওর বাংলা যেটা ওখানেই লিখেছে বাংলা, উনি বাংলাই বলতে পারেন না। আচ্ছা, ওকে, ঠিক আছে। আমরা একটু আপনার দেশের বাইরের ভ্রমণ প্রসঙ্গে আসি। কতগুলো দেশ ভ্রমণ করা হয়েছে আপনার? 82টা দেশ। 82টা দেশ। এর মধ্যে যদি বলি সবচেয়ে ভালো লেগেছে কোন দেশে গিয়ে? সবচেয়ে ভালো, এটা আপনার চোখটা কেমন সেটা জানতে হবে। আপনার চোখ কি খোঁজ করছে, খাওয়া খোঁজ করলে এক দেশ, আচ্ছা, নারী খোঁজ করলে এক দেশ, এবং প্রাকৃতিক দৃশ্য পছন্দ করলে সেটা আরেক দেশ। নির্ভর করে আপনার চোখ কি খোঁজ করছে। তবে আমার যে চোখ, আমার চোখে আমার কাছে মনে হচ্ছে ফিলিপাইনের দক্ষিণে যে মিন্দানাও দেশ, মিন্দানাও সে অঞ্চল, এবং চায়নার কিছু অঞ্চল আমার কাছে ভালো লেগেছে। আর থাইল্যান্ডের একেবারে মফস্বল সে গাঁও গ্রাম, প্রান্তিক লেভেলের যে লোকগুলো, সেখানকার যে প্রকৃতি, সেগুলোই আমার পছন্দ।